সুচিকিৎসা ও পুনর্বাসনের আশ্বাসে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরল অভ্যুত্থানে আহতরা ধৈর্য ধারণের আহ্বান হাসনাতের। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে অবজারভেশনে রাখতে হবে। যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত বিএনপি, মনোনয়ন প্রত্যাশীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ হাইকমান্ডের। চ্যালেঞ্জিং হবে আগামী নির্বাচন। আমরা তো জানি কত সময় লাগবে, তারাও জানেন, বিশেষজ্ঞজনরাও জানেন। সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যেই হওয়া যায়। ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিন পালন ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা, দেশ বিদেশের মুসল্লিদের অংশগ্রহণ। শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আশা। আখিরাতের জন্য কিছু করতে পারি, এই উদ্দেশ্য আমরা আশা। সারা দূরের মানুষ যেন এরকম শান্তি পেয়ে যায়, নিরাপত্তা পেয়ে যায়। দিন দিন বিষাক্ত নগরীতে পরিণত হচ্ছে ঢাকা, বাড়ছে নানা রোগ ব্যাধি। বায়ু দূষণ রোধ করা গেলে বছরে ৮১,০০০ অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমানো সম্ভব। শিল্প স্থাপন, ইটের ভাটা থেকে দূষণ বৃদ্ধি পাওয়া, বর্জ্য পোড়ানো, সমস্ত উৎসগুলোর ভিতরে আরও বেশি অপরিকল্পনা এবং মিসম্যানেজমেন্ট ঝেঁকে বসেছে। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘনের হিড়িক, দুর্ঘটনা সত্ত্বেও পাল্টায়নি প্রবণতা, বসানো হচ্ছে স্পিড মনিটরিং ক্যামেরা। সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে যুবদল নেতা নিহতের জড়িতদের বিচার চায় পরিবার। জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীর মিথ্যা তথ্যে নির্যাতনের অভিযোগ। শুভ সকাল, আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজে। আমি সাথে জান্নাতুল কুলি আছি। আর শুরুতেই শিরোনাম দেখছিলেন। নানা নাটকীয়তার পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে গিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। রোববার দিবাগত রাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর আশ্বাসে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে সন্ধ্যা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিলেও রাত 12টার দিকে ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে বসে আহতরা। পুলিশের সাথে ধাক্কাধাক্কি, পরে 2 ধাপের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে দৌড়। জুলাই বিপ্লবে আহতরা যমুনার গেটে পৌঁছলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। মোটা দাগে তাদের দাবি 3টি: সুচিকিৎসা, পুনর্বাসন আর ক্ষতিপূরণ। এসব দাবি আদায়ে তাদের অবস্থান কর্মসূচি। দাবি না মানা পর্যন্ত রাস্তা ছাড়তে অনড় তারা। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন বুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের পাশে এসে দাঁড়ান। 12:30টার দিকে ঘটনাস্থলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দীর্ঘক্ষণ চলে কথা কাটাকাটি। আহতদের পুনর্বাসন নিশ্চিত ও যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান হাসনাত। আহতদের মধ্যে কেউ বিদেশ পাঠাবে, কেউ আউটসোর্সিং এর কাজ দিবে, কেউ যদি কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে, আবার হেলথ কার্ড দিয়ে দিবে। এই বিষয়গুলো আমরা একসাথে অবজারভেশনে রাখতে হবে। এটা ধরেন না একদিন অফিসে গেলাম যে আমরা 2000 আহত একদম সবাইকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো, এটা সম্ভব না। এটাকে আমাদের রেগুলার বেসিসে রাখবো। অবশেষে রাত 2টার দিকে হাসপাতালে ফিরে যেতে রাজি হন আহতরা। আমরা পূর্ণভাবে কমপ্লিট না পাই, তখন আমরা আবারও রাজপথে আসবো। ইভেন আজকে আমরা যাদেরকে হয়রানি করেছি সাধারণ জনগণ, আপনাদের কাছে আবারও আমরা ক্ষমাপ্রার্থী।
এর আগে সন্ধ্যা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আহতরা অবস্থান নিলে সংঘর্ষ হয় নিজেদের মধ্যে। ধাক্কাধাক্কি হাতাহাতিতে আহত হয় বেশ কয়েকজন আন্দোলনকারী। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের নিজ নিজ এলাকায় নানা ধরনের সাংগঠনিক এবং সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন হাইকমান্ড। বিএনপি মনে করে প্রেক্ষাপট পরিবর্তনের পর পরবর্তী জাতীয় নির্বাচন হবে বেশ চ্যালেঞ্জিং, আর তাই তৃণমূলের নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। আর নির্বাচনের জন্য বারবারই চলতি বছরের আগস্টকে যৌক্তিক সময় ধরে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। সাইফুদ্দিন রাবির রিপোর্ট। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরেই দলের সব কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি। কিন্তু কবে সেই নির্বাচন? দলটি বলছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যেই নির্বাচন আয়োজন করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগস্টের মধ্যেই নির্বাচন আয়োজন করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন অতি শীঘ্র নির্বাচনটা অনুষ্ঠান করা, যাতে করে জনগণের সরকারের কাছে, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার সসম্মানে বিদায় নিতে পারে। বলছে যে আলাপ আলোচনা করে সংস্কার কমিশন রিপোর্ট ফাইনাল করে তারপরে আপনি ঘোষণা দিবেন, সেটা তো আরো অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা তো জানি কত সময় লাগবে, তারাও জানেন, বিশেষজ্ঞজনরাও জানেন। সেই প্রেক্ষিতে যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, আমরা তো মনে করি জুলাই আগস্টের মধ্যেই হওয়া যায়। সতর্ক বিএনপি। নানান সমীকরণ আমলে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদের প্রতি বার্তা, আসন্ন নির্বাচন সহজ হবে না দলটির জন্য। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলে ভাবনা কিংবা ধর্মভিত্তিক দলগুলোর পরিকল্পনাকে আমলে নিচ্ছে বিএনপি। সময় ক্ষেপণের একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এবং সময় ক্ষেপণের মধ্য দিয়ে কাউকে রাজনৈতিক স্পেস দেয়া হচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যাদের সাথে আমাদের নির্বাচন করতে হবে তাদেরকে কখনোই আমরা ছোট করে দেখি না, দেখা উচিত নয়। এবং মানুষের সামনে যদি আমরা খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে যাই, সেটাও কিন্তু ভালো মেসেজ নয়। প্রত্যেকটি দল তো চেষ্টা করবে তাদের নিজেদেরকে প্রজেক্ট করার জন্য, এটাই স্বাভাবিক এবং এটা আমাদের গ্রহণ করা উচিত এবং আমাদেরকে এটা রেসপেক্ট করা উচিত। এবং নতুন রাজনৈতিক দল যদি কেউ করতেও চায় তাকেও আমরা গ্রহণ করা উচিত। ভোটের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করলেও বিএনপির লক্ষ্য 2/3 আসন জয়। আওয়ামী লীগ সংবিধানে যে বিষয়গুলো সন্নিবেশিত করেছে, নিজেদের একটা ম্যানিফেস্টো ওখানে বসিয়ে দিয়েছে, এটাকে পরিবর্তন করতে হলে সংসদে 2/3 মেজরিটি লাগবে। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছ ভাবমূর্তির তরুণ এবং ত্যাগী নেতৃত্বকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মাওলানা জুবায়েরের অনুসারীদের দ্বিতীয় পর্বের ইজতেমা। ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজামের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নিয়েছে সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। খিত্তায় খিত্তায় ইবাদত আর বন্দেগীতে সময় কাটাচ্ছেন তারা। চলছে দিন পালন এবং দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। জিকির আসকারে ব্যস্ত সময় পার করছে বিদেশ থেকে আসা মেহমানরাও। গতকাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। আত্মার পরিশুদ্ধি, পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রের শান্তি কামনায় ফরিয়াদ জানান কয়েক লাখ মুসলিম। দ্বিতীয় ধাপের এই ইজতেমা শেষ হবে 5 ফেব্রুয়ারি। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি আসি। আর আমরা আসলে এটা তাবলীগের জামাতের আল্লাহ তাআলার খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য আমরা আসি। লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা এই ইজতেমায় আসতে পারছি। কি কারণে আসলেন? যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং আমাদের যে আমল এমন একটু শক্ত হয়, মজবুত হয়, এই জন্য আসা। মুসলিম বিশ্বের শান্তি কামিয়াবির জন্য এই ইজতেমাকে উসিলা করে সারা দুনিয়াতে দিন প্রসার লাভ করে এবং প্রতিটা মুসলমান যেন ঈমানওয়ালা হয়ে যায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে। টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি যোগ দেবেন তিনি আমাদের সঙ্গে। আশিক, ভোর থেকেই তো বয়ানার দিনে আলোচনা চলছে, আজ বেশ কুয়াশাও পড়েছে বাইরে, মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন?
কলি দ্বিতীয় পর্বের যে আনুষ্ঠানিকতা বিশ্ব ইজতেমার সেটি শুরু হয়েছে ফজরের নামাজের পরে আমবয়ানের মাধ্যমেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদিও এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক বয়ান চলছে না, তবে আমরা মুসল্লিদেরকে দেখতে পাচ্ছি তারা দেশের দূর দূরান্ত থেকে এসে ইতিমধ্যে যার যার খিত্তায় তারা অবস্থান করছে এবং এই সকালের সময়টা আসলে হচ্ছে নাস্তার সময়। সবাই যার যার প্রয়োজনীয় কাজ, নাস্তা, অজু, এই কাজগুলো সেরে নিচ্ছেন এবং পাশাপাশি মুসল্লিরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই টঙ্গীর তুরাক্তীরের মাঠে কিন্তু মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু ইতিমধ্যে অবস্থান করেছেন এবং যার যার খিত্তায় তারা অবস্থান করে নিজেদের মধ্যে আলোচনা এবং নিজেদের মধ্যে যে সৌহার্দ্য সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এবং একসাথে মিলে সকালে নাস্তা সেরে নেওয়া সেই কাজগুলোই তারা করছেন। আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে বয়ান অর্থাৎ মুরব্বীরা যে আনুষ্ঠানিক বয়ান করেন এই টঙ্গী ইজতেমার অর্থাৎ তাবলিগ জামাতের যারা মুরব্বী রয়েছেন তারা যে আনুষ্ঠানিক বয়ান করবেন সেই বয়ানটি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তবে আমরা সকাল থেকে যেটি দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টঙ্গীর তীরে এসে হাজির হয়েছে। আপনারা জানেন যে এবছর কিন্তু তিন ধাপে হচ্ছে এই বিশ্ব ইজতেমা। সেখানে জুবায়েরপন্থীদের গতকালকের একটি পক্ষ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে 41টি জেলার, আর আজ 22টি জেলার আনুষ্ঠানিকতা চলছে এবং 22টি জেলার যারা রয়েছেন মুসল্লিরা অর্থাৎ বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু বাকি 22 জেলার আজকে থেকে তারা আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং এটি কিন্তু আগামীকাল এবং আগামী পরশুদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এই দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শেষ হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে সকাল থেকেই কুয়াশা এবং কুয়াশা অপেক্ষা করেই কিন্তু মুসল্লিরা আসছে, তবে ওই অর্থে ঠান্ডার প্রকোপ নেই। সেই জায়গা থেকে মুসল্লিরা খুব স্বাচ্ছন্দ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বাচ্ছন্দ্যে অবস্থান করেছে, অর্থাৎ খুব শান্তিপূর্ণভাবেই তারা তাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারবে এমনটা কিন্তু প্রত্যাশা করছে সবাই। ধন্যবাদ আপনাকে আশিক। সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। এবার পঞ্চমী তিথির সময় রোববার বেলা 12:47 থেকে শুরু হয়ে সোমবার সকাল 10:47 পর্যন্ত। তাই এই বছর 2 দিনে পূজা ক্রিয়াকার্য সম্পন্ন হচ্ছে। বিভিন্ন মন্দির, মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া মহল্লায় ঘটা করে দেবী সরস্বতীর পূজা করা হয়। দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে বিদ্যা, জ্ঞান এবং সৌন্দর্য প্রার্থনা করেন ভক্ত অনুরাগীরা। শ্বেতশুভ্র বসনা এই দেবীর এক হাতে বেদ এবং অন্য হাতে বীণা থাকায় তাকে বীণা পানীয় বলা হয়। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আমি ভালো করে পড়াশোনা করতে পারি। মায়ের কাছে আমি এই প্রার্থনা করি যেন আমি আমার সামনের জীবন খুব ভালোভাবে অতিক্রান্ত করতে পারি। আমরা চাই আগামীতে সুখী সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রে বসবাস করতে পারে। ঢাকা এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে আমাদেরকে জানাবেন সরস্বতী পূজার আরও কিছু তথ্য। শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। এই মুহূর্তে ভক্ত অনুরাগীরা পূজার আনুষ্ঠানিকতা কি পালন করছে আমাদের একটু জানাবেন বিস্তারিত। মোটামুটি 7:45 দিকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। দেবী অর্চনার মধ্যে দিয়ে পূজা চলছে এরই মধ্যে বিভিন্ন মণ্ডপে জগন্নাথ হলের, এবং আপনি জানেন যে প্রায় 1/2 শতাধিক মণ্ডপ এবার কিন্তু জগন্নাথ হলে আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মণ্ডপের আয়োজন করা হয়েছে, মণ্ডপ সাজানো হয়েছে। সে সমস্ত মণ্ডপে এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে পূজা অর্চনা এবং ঢাকের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি সকাল থেকে। একটা সাজ রব চারিদিকে, সবাই পরিপাটি হয়ে হাতে পদ্ম ফুল নিয়ে উপস্থিত হয়েছেন মণ্ডপে এবং একটা অন্যরকম অনুভূতি আছে সবার মধ্যে। সবাই বলছেন যে যেহেতু দেবী সরস্বতী কিন্তু বিদ্যার দেবী এবং তিনি সকলকে বিদ্যা দান করেন, জ্ঞান দান করেন এবং সেই সঙ্গে সংস্কৃতিরও দেবী। সুতরাং সব মিলিয়ে সকলে বলছেন যে যারা এখানে আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে সরস্বতী পূজা উপলক্ষে যেই আবেগ কাজ করে মানুষের মধ্যে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে, তারা সেই আবেগটিকে অনুভব করছেন এবং সেই জায়গা থেকে দেবী মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখানে বেশ ভালো আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী রয়েছে। সব মিলিয়ে পরিবেশ বেশ সুশৃঙ্খলভাবে পূজা অর্চনা সম্পন্ন হচ্ছে। ধন্যবাদ আপনাকে ঐশী। দর্শক, যেমনটা বলছিলাম আমরা একটু খুলনাতেও যাব। খুলনা থেকে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সাথে আছেন। প্রবীর, খুলনায় আজকে পূজার কি কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন, সারাদিন কি ক্রিয়াকার্য চলবে সে বিষয়ে জানাবেন।
পূজার নানান আনুষ্ঠানিকতা দিয়েই সকালবেলা শুরু হয়েছে কলি, এবং খুব ভোর থেকেই পূজা, যেহেতু পূজাটি 10:27 মধ্যে সম্পন্ন করতে হবে, পঞ্চমী তিথি এই ব্যাপ্তিকাল থাকবে, সে কারণেই তার ভক্তকুল এই সময়ের মধ্যে পূজার যাবতীয় যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেই আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করছে। আমরা রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মন্দিরে, দেখতে পাচ্ছেন এখানেও পুরোহিত তার বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পূজা আরম্ভ করেছেন, এবং পূজার্থী পুণ্যার্থী যারা রয়েছে, যারা অঞ্জলি প্রদান করবে দেবীর পায়ে, তারাও কিন্তু এখানে হাজির হয়েছে সকাল থেকেই। এবং শুধুমাত্র মন্দির, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এমনটি নয়, বিভিন্ন বাসা বাড়িতেও কিন্তু সকাল থেকে পূজা হয়েছে। এবং আপনি জানেন যে পঞ্চমী তিথি গতকাল থেকে, যেহেতু দুপুরের পর থেকে 12:47 থেকে শুরু হয়েছিল, তারপর থেকেই কিন্তু এই পূজাটা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু জিজ্ঞাসা করি যে খুলনা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজাকে কেন্দ্র করে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সারাদিনে? নমস্কার, আমি জ্যোতিকা রায়। আমাদের আজকের বাণী অর্চনাকে ঘিরে সকালেই আমাদের অঞ্জলি, আমাদের মাননীয় উপাচার্য স্যার আমাদের এই পুজোতে অংশগ্রহণ করবেন। তারপর আমাদের বেদ যজ্ঞ শুরু হবে এবং আমাদের রয়েছে প্রসাদ বিতরণ অনুষ্ঠান, সন্ধ্যা থেকে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা সবাই আমন্ত্রিত। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম যে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদিন দেবী বন্দনা করা হবে, এবং তার ভক্তকুল মনে করে জ্ঞানদায়িনী, আপদ বিনাশী, শক্তিদায়িনী, সৌন্দর্যদায়িনী, বিদ্যাদায়িনী, বুদ্ধিদায়িনী এই সরস্বতী, এবং সর্বসাকুল্যে সকলের মঙ্গল করবে, এমনটি কিন্তু তার ভক্তরা মনে করে। এবং সারাদিন এই দেবী বন্ধনার মধ্য দিয়ে তারা মনে করে যে আগামীতে তাদের পড়ালেখা ভালো হবে, তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, এবং সেই সুশিক্ষার ফলে পরবর্তীতে প্রত্যেকে এই দেশ, এই সমাজ গঠনে কার্যকরী ভূমিকা রাখবে। এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানে খুলনাতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এটি উদযাপিত হচ্ছে। ধন্যবাদ আপনাকে প্রবীর। আপনি আমি প্রতিদিন যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, সেই বাতাস কতটা বিষাক্ত ভাবতে পারেন? গবেষণা প্রতিষ্ঠান IQAir এর গতকালের তথ্য, বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা। আর ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CREA এবং বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ক্যাপস বলছে, এই দূষণ রোধ করা গেলে দেশে বছরে 81,000 অনাকাঙ্ক্ষিত মৃত্যু কমানো সম্ভব। রিপোর্টে উঠে এসেছে, দূষণ কমলে কমবে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, ফুসফুসের ব্যাধি, নিউমোনিয়ার মতো অনেক রোগে অকাল মৃত্যু। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন প্রতিদিন, সে বাতাসে বিষ কণার পরিমাণ কি আন্দাজ করতে পারেন? একটু বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার আশায় অনেকের অসহায়ত্ব যখন চোখে পড়ে, তখন হয়তো বোঝা যায় কি ভয়াবহ পরিণতির দিকে আগাচ্ছি আমরা। 2023 সালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের দেশ হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান CREA এর তথ্য অনুযায়ী এদেশে বায়ু দূষণজনিত কারণে অকাল মৃত্যু হচ্ছে বছরে 1,02,456 জনের। সংখ্যাটা যখন এত ভয়াবহ, তখন আরও কিছু নির্দিষ্ট তথ্যপাত্যে আলোকপাত করা যাক। বর্তমান বাংলাদেশে বায়ু দূষণের কারণে মারা যায় 1 লাখের বেশি মানুষ। বাংলাদেশের বায়ু দূষণের জাতীয় নীতিমালা সকলে মেনে চললে এই সংখ্যা নেমে আসবে বছরে 80,000-এ। তবে আদর্শ নীতিমালা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2021 সালের নীতিমালা মেনে চললে এই সংখ্যা নেমে আসবে 20,000-এ। তথ্য বিশ্লেষণেই দূষণের চিত্র স্পষ্ট, যেখানে বায়ু দূষণ সঠিকভাবে রোধ করা গেলে শুধু 1 বছরেই 81,000 মানুষের মৃত্যু কমানো সম্ভব। WHO মানমাত্রা যেটা 2021-22-এ অ্যাডপ্ট করা হয়েছে 5 মাইক্রোগ্রামে, সেটাতে আসি, তাহলে আমরা মোটামুটিভাবে অনেকটা অংশ কমে 80 ভাগ কমিয়ে এনে মৃত্যু হারা, তাতেও আমাদের আরও 20 ভাগ ক্যাজুয়ালিটি অর্থাৎ মর্টালিটি, এই মৃত্যুর সম্ভাবনা থাকবে। ফিনল্যান্ড ভিত্তিক CREA এর বায়ু দূষণে বাংলাদেশের জনস্বাস্থ্যে প্রভাবের এই গবেষণায় বলা হয়, প্রতি বছর হৃদরোগে 29,920 জন, মস্তিষ্কে রক্তক্ষরণে 23,075 জন, দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যাধিতে 20,976 জন, নিউমোনিয়ায় 9,720 জন এবং ফুসফুস ক্যান্সারে 3,063 জনের মৃত্যু কমানো যাবে দূষণ প্রতিরোধ করে। শিশুদের মৃত্যুর হার সেক্ষেত্রে এই বায়ু দূষণ অনেকাংশে দায়ী। এই বায়ু দূষণ যে শুধুমাত্র শহর অঞ্চলে দেখা যাচ্ছে তা না, গবেষণায় লক্ষ্য করা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনার মতো বড় শহরগুলোর সাথে সাথে গ্রাম অঞ্চলেও অনেক ক্ষেত্রে অত্যাধিক মাত্রায় বায়ু দূষণ লক্ষ্য করা যাচ্ছে। বায়ু দূষণজনিত কারণে শ্বাসকষ্টে বছরে হাসপাতালে যেতে হয় 6,69,000 মানুষকে। চিকিৎসকরাও বলছেন, বায়ু দূষণের রোগ প্রবণতায় এসেছে পরিবর্তন। এবং এই যে শ্বাসকষ্টের বিভিন্ন রকম রোগটা, এটা শুধুমাত্র যে সিজন চেঞ্জ তা না, যারা একটু ইমিউন কম্প্রোমাইজ
কম্প্রোমাইজ বা দেখা যাচ্ছে ছোট বয়সের বাচ্চা যারা হচ্ছে গিয়ে অল্প ওজনে হয়েছে, প্রিম্যাচিউর বেবি যারা হয়, তারা কিন্তু ছোটবেলা থেকে ইমিউন কম্প্রোমাইজড হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রভাবটা বেশি পড়ে। গবেষণার তথ্য বলছে বায়ু দূষণে বছরে প্রিম্যাচিউর শিশুর জন্ম হচ্ছে 9,485,টি আর 6,96,389টি শিশু জন্ম হয় কম ওজন নিয়ে। নির্মাণ কাজ, রাস্তা খোঁড়াখুড়ি, অপরিকল্পিত শিল্প স্থাপন, ইটের ভাটা থেকে দূষণ বৃদ্ধি পাওয়া, বর্জ্য পোড়ানো, সমস্ত উৎসগুলোর ভিতরে আরও বেশি অপরিকল্পনা এবং মিসম্যানেজমেন্ট ঝেঁকে বসেছে। শুধু শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আয়ু কমছে তা নয়, এই খারাপ বাতাসের কারণে বছরে 26,30,00,000 কর্মদিবস নষ্ট হচ্ছে বাংলাদেশিদের। যেই কেমিক্যালগুলি পাওয়া যাচ্ছে, হাই হেভি মেটাল পাওয়া যাচ্ছে, সেটা শুধুমাত্র আমার শ্বাসকষ্টের প্রদাহের কারণ হচ্ছে তা না, এটা কার্সিনোজেনিক, এটা লাংসের ক্যান্সারও তৈরি করতে পারে। এগুলি থেকে প্রোটেক্ট করার জন্য আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সংস্পর্শে যারা আসবে তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমার মাস্কটা ব্যবহার করতে হবে। সম্প্রতি প্রকাশিত এই গবেষণা স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে বায়ু দূষণ নিয়ে। পরিবেশ রক্ষায় করণীয় নির্দেশনা মোতাবেক চললেও থাকছে মৃত্যু ঝুঁকি। এখনই সময় অতীতের ভুল শুধরানোর। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। গতি লঙ্ঘনের হিড়িক পড়েছে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। নির্ধারিত গতিসীমা মানছেন না বেশিরভাগ গাড়ি। দুর্ঘটনায় হতাহত হলেও পাল্টাচ্ছে না চিত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে বসাতে যাচ্ছে স্পিড মনিটরিং ক্যামেরা, আর পরীক্ষামূলকভাবে বসানো একটিতে প্রতিদিন ধরা পড়ছে গতিসীমা লঙ্ঘনের চিত্র। বেপরোয়া গতিতে গাড়ি চলাচল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিয়মিত চিত্র। বেশি হয় রাতে, এমনকি রেসিংও চলে মাঝে মধ্যে। লেগে আছে দুর্ঘটনাও। গত 19 নভেম্বর পতেঙ্গা অংশে প্রাইভেট কার দুর্ঘটনায় 2 জন আহত এবং 8 নভেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ যায় 2 জনের। এমন পরিস্থিতিতে গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে এক্সপ্রেসওয়ের বাঁকে স্পিড মনিটরিং ক্যামেরা বসানোর কথা ভাবছে সিডিএ। পাইলট প্রকল্পের আওতায় ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে বসানো হয়েছে একটি। স্পিড কন্ট্রোল না করতে পারলে কিন্তু এখানে দুর্ঘটনা হবে বা অনেক কিছু হতে পারে, তো এদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসবো। বাঘগুলোতে আমরা কিন্তু স্পিড কন্ট্রোলের জন্য স্পিড ক্যামেরা লাগাবো এবং আরও কিছু লাগাবো, মানে প্রিভেনশন করব, যাতে মানুষ যাতে সচেতন হয়। সোজা পথে সর্বোচ্চ 60 ও আঁকাবাঁকা অংশে 40 কিলোমিটার গতিসীমা নির্ধারণ করে দিলেও তা মানছে না চলাচলকারী বেশিরভাগ যানবাহন। গত 1 মাসে প্রায় 50,000 গাড়ি চলেছে সীমার চেয়ে অতিরিক্ত গতিতে। 60+ যখনই কোনো ভেহিকেল যাবে তখনই কি করবে, অটোমেটিক্যালি তার পিকচারটা নিয়ে নেবে। পিকচার থেকে ওসিআরের মাধ্যমে তার গাড়ির নাম্বারটা, লাইসেন্স প্লেটটা ক্যাপচার করে এটা বিআরটি ডাটাবেজের সাথে ম্যাচ করবে। গতিসীমা নিয়ন্ত্রণে মনিটরিং ক্যামেরা স্থাপনের পাশাপাশি অমান্যকারীদের জরিমানা চালুর কথা বলছেন যাত্রী ও চালকরা। স্পিড কম দেওয়াটাই ভালো, কেন এখানে আগেও অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো। ফাইন বসাইলে এটা অনেকটা মানে মানুষ সচেতন হবে। ফাইনের ভয়ও হইলেও মানুষ গতিটা কমায় রাখবে। কেউ স্পিড করলে এটাকে ফাইন দেওয়া হয়, তাহলে এটা মোর ইফেক্টিভ হবে। আর ক্যামেরা কোনো সময় অফ কোনো সময় অন ওরকম করলে হবে না। ফাইন একবার খেলে তখন সে দ্বিতীয়বার সচেতন হয়ে যাবে যে না, এখানে গেলে আমার জন্য ফাইন হবে। 4,298 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয় 2024 সালের আগস্টের শেষ দিকে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। সর্বোচ্চ সতর্ক অবস্থানে 28 বিজিবি। সীমান্ত সুরক্ষায় বৃদ্ধি করা হয়েছে জনবল, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গেল কয়েকদিনে বিজিবির হাতে আটকও হয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক। গত 8 জানুয়ারি সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় বিশম্ভরপুর উপজেলার গামাইতলা গ্রামের যুবক সাইদুল ইসলাম। ভারতীয় বর্ডার গার্ডের গুলিতে প্রাণহানির পর আতঙ্কিত সুনামগঞ্জের সীমান্তবাসী। বাড়তি সতর্ক বিজিবিও। কাউকেই সীমান্তের শূন্য রেখা পেরিয়ে কাঁটাতারের বেড়ার কাছে যেতে দেয়া হচ্ছে না। সীমান্তের অবস্থা এখন তো কড়াকড়ি অবস্থা। সীমান্ত এখন তো তার কাটার বেড়ার কাছে যাওয়া যায় না। এখানে যায় আর কি, মাঝে মাঝে সুপারি নিয়ে যায়, চিনি আনে, এগুলো আর কি আনে। এখন তো আর যাওয়া যায় না কোনোভাবে। বিজিবি খুব কড়া টল দিচ্ছে আর কি। বিজিবির চোখ ফাঁকি দিয়ে আইতো, বেড়াটার মধ্যে ছবি টুবি উঠাইতো,
এখন আর উঠাইতে পারে না। কিছুদিন আগে আপনার 2জন লোক ধরে বিজিবি ধরে নিয়ে গেছে। ছেলেটা মারা যাওয়ার পর আমার ভয় লাগে যে আমরা পাশাপাশি জমিন আছে, দেখতে চাইলে গুলি আহত করেন কিনা, এটা আমার খুবই ভয় লাগে আর কি। গুলির ঘটনার পর সীমান্তে কড়া নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে বিজিবির জনবল, বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। উঁচু নিচু দুর্গম পথে ঝোপ জঙ্গল পেরিয়ে দিনরাত 24 ঘন্টা সীমানা রক্ষায় টহল দিচ্ছে অতন্দ্র প্রহরীরা। টহল জোরদারে ব্যবহার করা হচ্ছে এটিভির মতো অত্যাধুনিক বাহন। কিছুদিন আগে সীমান্ত এলাকায় একটা গুলির খবর পাইছি, তারপর থেকে আমাদের সিও সাহেবের নির্দেশে আমরা সীমান্ত এলাকায় 24 ঘন্টা টহল জোরদার করছি এবং যাতে অবৈধভাবে কেউ সীমান্তে তার কাটার পাশে আশপাশে না যেতে পারে আমরা খুব নজরদারি এবং নিজেরা টহল তৎপরতা বৃদ্ধি করছি। নানা প্রতিকূলতার মধ্যে যে কোনো দুর্ঘটনা এড়াতে সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যাওয়ার ঘটনার পর আতঙ্কে সীমান্তবাসী, তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান বিজিবির। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবার ন্যায় বিচার চায়। সেনাবাহিনীর পক্ষ থেকে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী পরিবার যৌথ বাহিনীর কাছে তৌহিদুলের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়। তাদেরকেও আইনের আওতায় আনার দাবি স্বজনদের। 3 বছরের হুমায়রা এখনো জানে না তার বাবা আর কখনো বাড়ি ফিরবে না। কঠিন এই সত্যটা বোঝার বয়সটুকু হয়নি তার। চাকরি সূত্রে চট্টগ্রাম থাকতেন যুবদল নেতা তৌহিদুল। 4 সন্তান অপেক্ষায় থাকতো কখন বাড়ি ফিরবে বাবা, পূরণ হবে তাদের সব আবদার। তৌহিদুলের মৃত্যুতে অসীম শূন্যতা পরিবারটিতে। তাকে আটক করে নেয়ার মুহূর্তের স্মৃতিটুকু তাড়িয়ে ফিরছে স্ত্রী ইয়াসমিন নাহারকে। একটু দেখাইও নিল না, একটু কথা বলার সুযোগ দেয় নাই। এর আগে দিয়ে ও বলছিল সন্তানকে দেখতে, তাও দেখতে দেয়নি। 1 গ্লাস পানি খাইতে চাইছে, তারপরও পানিটা পর্যন্ত খাইতে দেয়নি। পরিবার বলছে প্রতিবেশীর সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জেরে যুবদল নেতা তৌহিদুলের কাছে অবৈধ অস্ত্র থাকার মিথ্যা তথ্য দেওয়া হয় যৌথ বাহিনীর কাছে। এজন্য প্রতিবেশী সাইফুল সহ কয়েকজনকে দোষছেন স্বজনরা। এ বিষয়ে জানতে সাইফুলদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। যার সাথে জমি নিয়ে একটু বিরোধ, তারা বলছে একটা পড়ছে আরও লাশ পড়বে, আরও 4টা পড়বে। আমরা 6 বার ভিতরে 1 বার নিয়ে নিছে, আরও 4টা মিলে শেষ করে ফেলবে। সাইফুল তো এখন পর্যন্ত প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে সে ছিল। আইন শৃঙ্খলা বাহিনী কি স্টেপ নিল তার বিরুদ্ধে, এটা আমরা জানতে পারিনি। ন্যায় বিচারের জন্য সেনাবাহিনীর প্রতি আস্থা রাখছে পরিবারটি। দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করছে তারা বিচার করবে। তারা আমাদেরকে একটু সময় চাইছে, 4-5 দিন অপেক্ষা করতে বলছে। তা আমরাও আসলে দেখতে চাচ্ছি ওনারা কি পদক্ষেপ নিচ্ছে। সেনাবাহিনীর কাছে কেউ একজন ভুল তথ্য দিয়েছে। এই ভুল তথ্যের পিছনে আমরা ভালো করেই জানি এটার পিছনে অবশ্যই আওয়ামী কোনো অপশক্তি জড়িত আছে। সেনাবাহিনীর পাশে যারা সিভিল ড্রেস পরেছিল, এই সিভিল ড্রেস পরে যারা ছিল তারা কারা, তাদেরকে দ্রুতই আপনার খুঁজে বের করা এবং খুব ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়া। পরিবার জানায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গত 31 জানুয়ারি রাতে কুমিল্লা সদরের নিজ বাড়ি থেকে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে। পরদিন গুমতি নদীর বেড়িবাঁধ থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার ও তদন্তে উচ্চ পদস্থ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা নদী মহানন্দা। যুগের পর যুগ ধরে এই নদী থেকে পাথর আর বালু উত্তোলন করেই চলে পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবিকা। তবে কয়েক বছর ধরেই আর আগের মতো মিলছে না পাথর, আর সেই সাথে পাথর উত্তোলনের জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পাথর শ্রমিকরা।
সুদূর হিমালয় থেকে ভারতের বুক চিরে বাংলাদেশে প্রবেশ করেছে মহানন্দা নদী। সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা হতে তেঁতুলিয়া পর্যন্ত প্রায় 28 কিলোমিটার জুড়ে রয়েছে নদীটি। যুগ যুগ ধরে এই অঞ্চলের বাসিন্দাদের একটি বড় অংশ জীবিকা নির্বাহ করছে মহানন্দা থেকে পাথর তুলে। ভোর হতেই পাথর উত্তোলনের দেশীয় সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়ে শত শত শ্রমিক। জাকলা দিয়ে বালি ছেঁকে চলে পাথর সংগ্রহ। তবে আগে দিনভর পাথর তোলা গেলেও এখন সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর পর্যন্ত। সেই সাথে নদীতে এখন মিলছে না আগের মতো পাথর। আমি 30 বছর ধরে পাথর তুলতেছি, এটাই জীবিকা এখানে অন্য কোনো কাজ নাই আমাদের, শুধু এটাই কাজ। 35 বছর ধরে পাথর তুলতেছি। এই পাথর মনে করেন যে আমার বাপ দাদার আমল থেকে চলতেছে, ব্রিটিশ আমল থেকে। তখন পাথর নদীতে অনেক বেশি ছিল, এখন পাথর নাই, লোক সংখ্যা বেশি, কাজ নাই অন্য জায়গায়। এখন আয় যে হচ্ছে তা মোটামুটি দিনের সাথে পাল্লা দেওয়া খুব কঠিন হচ্ছে। মহানন্দা সহ পঞ্চগড়ের বিভিন্ন নদী থেকেই পাথর ও বালু উত্তোলন করে শ্রমিকরা। গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় এই অঞ্চলের বালু পাথর। এখান থেকে আমরা বালু উত্তোলন করি, পাথর আসে। এই পাথরটা আমাদের টিকসই খুব সুন্দর, মজবুত। এই পাথর ঢাকা যাচ্ছে, রাজশাহী যাচ্ছে, বিভিন্ন দেশের প্রান্তে এই পাথর আমাদের যাচ্ছে। আমাদের পঞ্চগড়ে যে পাথরটা উৎপাদন হয় এটা শক্তিশালী অনেক বেশি, সেই ক্ষেত্রে পঞ্চগড়ের পাথরের চাহিদা বেশি থাকে। তেঁতুলিয়ার অর্থনীতির ভিত গড়ে উঠেছে এই পাথর শিল্পকে ঘিরে। কিন্তু নদীতে পাথর সংকটের কারণে বিকল্প কর্মসংস্থানের খোঁজে শ্রমিকরা। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইউএনও। আত্মকর্মসংস্থানের অভাবের কারণে মহানন্দা নদী থেকে কোনো কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে হুমকির সম্মুখীন হবে। আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মসংস্থানের সংকট দূরীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা নিজেরাও চেষ্টা করছি অন্য কোনোভাবে তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। প্রতিদিন এই নদী থেকে কয়েক লাখ টাকার পাথর বেচে কেনা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় লুট হচ্ছে মেঘনার বালু, জড়িত বেপরোয়া একটি সিন্ডিকেট। 1 মাসের বেশি সময় ধরে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন করছে তারা। এতে ভাঙন দেখা দিয়েছে তীরবর্তী এলাকায়, আর অভিযান জোরদারের আশ্বাস দিয়েছে প্রশাসন। মেঘনার বুকে দিনরাত যন্ত্রের শব্দ, বসানো হয়েছে ড্রেজার, নির্বিচারে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর ও নবীনগরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে অন্তত 12টি ড্রেজার। স্থানীয়রা বলছেন নদীর অপর প্রান্তে নরসিংদীর রায়পুরা ও সদর উপজেলা। বালুকে করে আসছেন সেখান থেকেই। অভিযান টের পেলেই মুহূর্তেই সটকেও পড়ছে তারা। রায়পুরার সাইডের কিছু লোক এবং নরসিংদীর কিছু লোক এরা অবৈধভাবে মনে করেন যে কোটি লক্ষ লক্ষ টাকার মাল কেটে নিয়ে যাচ্ছে। এরা যে কোনো লোক গেলে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা অস্ত্র লয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা গুলি করে, ফায়ার করে। এই ফায়ারের আমরা যাওয়ার মতো কোনো স্কোপ নাই। আইন শৃঙ্খলা বাহিনীর আমরা অবগত করছি, ডিসি সাহেব অবগত আছে এই ব্যাপারে, কিন্তু আমরা কোনো এর থেকে কোনো আইন থেকে আমরা কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইতেছি না। প্রতিনিয়ত বালু উত্তোলনের প্রভাব পড়েছে নদীপাড়ের জনপদে। দেখা দিয়েছে ভাঙন, ঘরবাড়ি, ফসলি জমি হারানোর আতঙ্কে অনেকে। ইজাদার ছাড়াও অন্যান্য প্রতাপশালী লোক এখানে অবৈধভাবে বালু উত্তোলন করছে এবং এখানে কোনো প্ল্যানিং ছাড়া। এতে করে দুই পারের নদী ভাঙন হইতেছে, মানুষের কৃষি জমি নষ্ট হইতেছে, বিলীন হইতেছে নদীতে, এবং বাড়িঘর বিলীন হইতেছে। আমাদের বাড়িঘর থেকে চলে গেলে আমরা কই বসবাস করবো? তাইলে এটা আইন প্রশাসনের কাছে এবং মাননীয় সরকারের কাছে আমাদের অনুরোধ যে অন্তত আমাকে বাড়ি ঘরটা দিটা এটা ঠিক আছে, আমরা 4টা ডাল ভাত বাড়ির ঘরে বসে খাইতে পারি। হুমকিতে নদীর জীববৈচিত্র্য। বালু তোলা বন্ধ সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। আলাপ আলোচনা শুধু হচ্ছে এবং বড় বড় কথা হচ্ছে, কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। এত শক্তি তারা কোথা থেকে পাচ্ছে? তারা কি রাষ্ট্রের চেয়ে শক্তিশালী হয়ে গেছে কিনা সেটা আসলে জনমনে প্রশ্ন জেগেছে। বালু খেকোদের বিরুদ্ধে অভিযান জোরদারের আশ্বাস স্থানীয় প্রশাসনের। বিষয়টি নরসিংদী জেলা প্রশাসনকেও জানানো হয়েছে। সদর, রায়পুর এবং আমরা 3 জনে মিলে একটা অভিযান করতে পারতাম, তাহলে আমাদের অভিযানটা খুব বেশি ফলপ্রসূ হতো বলে আমরা বিশ্বাস করি। তো আমাদের নরসিংদী প্রশাসনের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, আমরা খুব শিগগিরই মোবাইল কোড করব। বালু পরিবহনে বেড়েছে বাল্কহেডের চলাচল, এতে মেঘনা নদীতে ঘটছে দুর্ঘটনাও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আদৌ কি সম্ভব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করা?
আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানার আসামি হয়েও তিনি মার্কিন প্রেসিডেন্টের দাওয়াত পাওয়ায় আবারও আলোচনায় এই ইস্যুটি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সদস্য না হওয়ায় রায় মানতে বাধ্য নন তাই। আর আইসিসির সদস্যভুক্ত অন্য মিত্র দেশগুলোর সফর এড়িয়ে চলছেন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে এক প্রকার অসম্ভব ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানার আসামি বেনিয়ামিন নেতানিয়াহুকে দাওয়াত করলেন হোয়াইট হাউসে। মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে। আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেও নেতানিয়াহুকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ প্রমাণ করছে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ঢালাও সমর্থনের নীতি অনুসরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। আইসিসির নিজস্ব বাহিনী বা এখতিয়ার নেই কাউকে গ্রেফতারের, সদস্যভুক্ত দেশগুলোকেই নিতে হয় ব্যবস্থা। তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্যভুক্ত না হওয়ায় ওই আদালতের নির্দেশ মানার বাধ্যবাধকতা নেই ওয়াশিংটন তেল আবিবের। আন্তর্জাতিক অপরাধ আদালত একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। প্রাক বিচার কক্ষ সিদ্ধান্ত নেয় গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে কিনা। পরে প্রসিকিউটর জারি করেন পরোয়ানা। অভিযুক্ত যে দেশের থাকেন গ্রেফতারের দায়িত্ব ওই দেশের উপরই বর্তায়। সম্প্রতি আইসিসি সদস্যভুক্ত হওয়া সত্ত্বেও গ্রেফতার করবে না বলে নির্ভয়ে নেতানিয়াহুকে পোল্যান্ড ভ্রমণের আহ্বান জানান দেশটির কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদৌ কি সম্ভব নেতানিয়াহুকে গ্রেফতার? এই ধরনের পরোয়ানার মেয়াদ আজীবনই থাকে, কাজেই রাজনৈতিক পট পরিবর্তন এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতিতে সময় খুব গুরুত্বপূর্ণ। চোখের পলকে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হয়ে যেতে পারেন ঘৃণ্য অপরাধী, সেই প্রেক্ষাপটে হতে পারেন গ্রেফতার। এমন নজির একদমই বিরল নয় পৃথিবীর ইতিহাসে। গাজায় গণহত্যামূলক অভিযানের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে গত বছরের ২১ নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। একই অভিযোগে পরোয়ানা জারি হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধেও। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। চীন, কানাডা, মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রভাবে ভুগতে হবে পুরো বিশ্বকেই, এমন মত বিশ্লেষকদের। শঙ্কা পাল্টাপাল্টি হুঁশিয়ারি বাস্তবায়িত হলে বিশ্ব অর্থনীতিতে তৈরি হবে নতুন বিভাজন, নেতিবাচক প্রভাব পড়বে শেয়ার বাজারে, দেখা দেবে মূল্যস্ফীতি। বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতার সুযোগে উল্টো লাভবান হতে পারে চীন, এমনটাও মনে করছেন অনেকেই। চীন, কানাডা, মেক্সিকোর উপর শুল্ক আরোপের যে ঘোষণা নির্বাচনের আগে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তা বাস্তবায়নের পালা। শনিবার আদেশে সই করার পরপরই তুঙ্গে উত্তেজনার পারদ। আদেশ অনুযায়ী মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর 25% এবং চীনের পণ্যের ওপর নতুন করে আরোপিত হবে 10% শুল্ক। এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য অস্থিতিশীল হয়ে পড়বে বলে শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বলছেন এতে চাপে পড়বে বিশ্ব অর্থনীতি, টালমাটাল হবে শেয়ার বাজার। একের পর এক বাণিজ্য যুদ্ধের কারণে বিশ্বজুড়ে ব্যাপক হারে বাড়বে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপ বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়াবে। যেসব বাণিজ্যিক অংশীদারদের হুমকি দেওয়া হয়েছে তারা সবাই পাল্টা ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্র শুল্কের পরিমাণ বাড়াতে পারে। এতে শুল্ক আরোপ চক্রাকার প্রতিযোগিতায় রূপ নেবে, দেখা দিতে পারে বাণিজ্য যুদ্ধ, এমনকি সংঘাত। ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তে বৈশ্বিক অর্থনীতি আরও বেশি বিভক্ত হয়ে পড়বে বলে শঙ্কা বিশ্লেষকদের। এতে অন্য কোনো রাষ্ট্রের চেয়ে ভুক্তভোগী হবে যুক্তরাষ্ট্রই, কারণ চিরশত্রু চীনকে উত্থানের পথ দেখাবে এই বিভক্তি, এমনটাও মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক বিভাজনের কারণে চীনের কৌশলগত পথ আরও প্রশস্ত হতে পারে। তৈরি হবে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো সহ অন্যান্য দেশগুলোর সাথে নতুন জোট গঠনের সুযোগ। মেক্সিকো, কানাডা, চীনের ওপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপের এই সিদ্ধান্তে নির্দিষ্ট কিছু দেশ লাভবান হলেও পুরো বিশ্বের জন্য এটি নেতিবাচক। এর কারণে দুর্বল হয়ে পড়বে বৈশ্বিক অর্থনৈতিক সংহতি, শক্তিশালী হবে অর্থনৈতিক বিচ্ছিন্নতাবাদ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। অন্যতম প্রধান 3 ব্যবসায়িক অংশীদারের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়বে খোদ যুক্তরাষ্ট্রেই। কানাডা, মেক্সিকো এবং চীনকে চাপে রাখার উদ্দেশ্য হলেও উল্টো বিপাকে পড়বেন মার্কিন ব্যবসায়ীরাও, এমন মত বিশ্লেষকদের। এমনকি অতিরিক্ত শুল্ক আরোপে বন্ধ হতে পারে বহু আমদানিকারক প্রতিষ্ঠান। মূল্যস্ফীতির শঙ্কা তো রয়েছেই।
মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে চীন, কানাডা, মেক্সিকোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক। মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিলেন ট্রাম্প, তাই এখন একে একে কার্যকর করছেন। মার্কিন ভূখণ্ডে অনুপ্রবেশকারী এবং ফেন্টানিলের মতো ভয়ঙ্কর মাদকের চোরাচালান ঠেকাতে ট্রাম্পের এই উদ্যোগ। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী 3 ব্যবসায়ী অংশীদারদের চাপে রাখতে গিয়ে নিজের দেশকেই হুমকির মুখে ঠেলে দিয়েছেন ট্রাম্প। তারা মনে করছেন অতিরিক্ত শুল্কারোপ শুধু এই 3 দেশের বাণিজ্যেই না, প্রভাব ফেলবে মার্কিন অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্র আসলে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে, যেমন অটোমোবাইল, ইলেকট্রনিক্স, খাদ্য ও জ্বালানি, যার বড় একটা অংশ আসে কানাডা, মেক্সিকো, চীন এই 3 দেশ থেকে। শুল্কের কারণে এসব পণ্য আমদানি করা কোম্পানিগুলোকে অতিরিক্ত কর দিতে হয়, যা শেষমেশ চাপে ফেলবে ভোক্তাদের। পাশাপাশি প্রভাব পড়বে মুদ্রাস্ফীতিতে। 90-এর দশক থেকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে অ্যালকোহল পণ্যের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে 4000% বেশি। তাই মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপে চরম বিপাকে পড়বেন দেশটির সাথে যুক্ত মার্কিন মদ ব্যবসায়ীরা। এছাড়া অতিরিক্ত অর্থ গুনতে হবে ক্রেতাদেরও। ট্রাম্পের আদেশ কার্যকরের পর কানাডা, মেক্সিকো ও চীনে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানগুলো এখন বিকল্প উপায় খুঁজতে ব্যস্ত, যদিও অনেকের পক্ষেই ব্যবসা পুরোপুরি গুটিয়ে ফেলা অসম্ভব। অনেক আমেরিকান মনে করেন শুল্ক মনে হয় চীনকে পরিশোধ করতে হবে, কিন্তু বাস্তবে আমদানিকারক হিসেবে এর বোঝা আমাকেই বইতে হবে। কাঁচামালের জন্য আমি পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল, চাইলেই এখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারবো না। পাইকারি দাম 10 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে। ভারসাম্য করার চেষ্টা করলেও ক্রেতাদের উপর চাপ পড়বেই, অতিরিক্ত অর্থ দিতে হবে তাদের। প্রতি বছর $3 ট্রিলিয়ন বেশি মূল্যের পণ্য আমদানি করে ওয়াশিংটন, যার 40% সরবরাহ করে কানাডা, মেক্সিকো এবং চীন। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।